ਇਸ਼ਕਾ ਵਿੱਚ ਛੱਡਿਆ ਤੂੰ ਕੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ তো ল্যাগ করা বোলার নিয়ে আসলো, প্রিমিয়াম ফাস্ট বোলার নিয়ে আসলো, তাও কোনো কাজ হলো না। হ্যারি ব্রুক একা এসে সেঞ্চুরি মেরে পাকিস্তানের হাত থেকে ম্যাচ নিয়ে চলে গেল। 165 রান কি এনাফ এই মাঠে, তাও আবার পালেকেলের মতো স্টেডিয়ামে, যেখানে 225 রান অবধি হয়েছে। তো পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ নিয়ে তো আলোচনা করবোই আমরা এই ভিডিওর মধ্যে। তাছাড়া কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যারা যেই করা আমরা এই ভিডিওর মধ্যে পুরো শেষ অবধি দেখবেন, এর মধ্যে কভার করতে চলেছি। যেমন ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার সিনারিওস কি দাঁড়াচ্ছে, এখন কি কি করলে ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারবে। তারপরে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ম্যাচে কি প্লেইং 11-এ কোনো চেঞ্জেস হতে পারে কিনা, সঞ্জু স্যামসনের কামব্যাক কি সম্ভব, আর যদি কামব্যাক সম্ভব হয় তো কার বদলে কামব্যাক করতে পারে। তাছাড়াও এই যে ইন্ডিয়ার বর্তমানে অবস্থা যে সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে, তার জন্য কি গৌতম গম্ভীর কোচ দায়ী নাকি প্লেয়ার্সরা দায়ী, এবং ওয়েস্ট ইন্ডিজ টিম হঠাৎ করে এরকম ডেঞ্জারাস টিম কী করে হয়ে গেল যে ইন্ডিয়ার জন্য এখন সবথেকে বড় থ্রেড হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই সব কিছু টপিক কিন্তু এর মধ্যে আলোচনা করব। আমরা সুন্দরভাবে টাইম স্ট্যাম্প দিয়ে দেবো। আপনারা ইন্ডিয়ার যদি ভিডিও দেখতে চান, ইন্ডিয়া জিম্বাবুয়ে প্রিভিউ প্লেইং 11 কিন্তু ইন্টারেস্টিং একটা বানিয়েছি আমরা। আপনারাও আশা করছি এর মধ্যে এগ্রি করবেন এই কথাতে। যদি আপনারা দেখতে চান টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখানে জাম্প করে যেতে পারেন। তো উইদাউট ফার্দার এনি ডু আজকের ভিডিওর টপিক শুরু করছি। সবার প্রথম যেটা টপিক হতে চলেছে সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ। 165 রান ইজ নট ইনাফ ইন পালেকালে স্টেডিয়াম। পরিষ্কার হিসাব ভাই, একমাত্র প্লেয়ার যে পাকিস্তানের হয়ে খেলছে এবং পাকিস্তানের হয়ে পারফর্ম করছে, এবং এই টুর্নামেন্টে টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর টুর্নামেন্টে সব থেকে বেশি রানের কিন্তু রয়েছে 388 রানে, হ্যাঁ 288 রানের কিন্তু এই কোটাতে রয়েছে। আর এক নম্বরে রয়েছে সেটা হচ্ছে সাহিবজাদা ফারহান। আর বাদ বাকি পাকিস্তান পুরো স্ক্র্যাপ একটা টিম, কোনো দিকে শ্রীলঙ্কার সাথেও কম্পিট করার যোগ্য না পাকিস্তানের এখন যা টিম রয়েছে। বড় বড় নাম হয়তো রয়েছে, জানি না বড় বড় নাম কি জানি, অবশ্যই বড় নাম রয়েছে। প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, মানে পাকিস্তানের খাতা কলমে বড়। ওদের কিং বাবর আজম রয়েছে। তারপরে ওদের তুরুক্কা ইক্কা যেটা বলছে সেটা হচ্ছে তোর উসমান তারেক রয়েছে। ওদের মানে বড় বড় প্লেয়ার, ওরা যেইভাবে করে বলে ওদের মতে তো আমি মনে করি যেভাবে বলে যেভাবে হাইপ করে বড় প্লেয়ারই রয়েছে। হ্যাঁ, তারপর আরেকটা কথা যেটা মানে হাসি পাচ্ছে, এই সালমান আলী হাগা এ বলে ক্যাপ্টেন, সবার আগে তো ক্যাপ্টেনকে বসানো উচিত আমি মনে করি। হাবরামের বস একটা ম্যাচ বল তুই এখানে ভালো খেলেছে, একটা ম্যাচও ভালো খেলেনি, একটা ম্যাচও না। তোর মনে আছে রিঅ্যাকশনটা অভিষেক শর্মার উইকেটটা নিয়ে, একটা উইকেট পেয়েছে শুধু ইম্পর্টেন্ট জায়গায়, একটা কাজে লেগেছে ক্যাপ্টেন্সি, বাদ বাকি পুরো একদম মানে ফালতু মার্কা একটা ক্যাপ্টেন, ফালতু পারফরমেন্স। ও যদি ক্যাপ্টেন না হতো আগে বসতো টিম থেকে, আর যদি ওর পরিচয় না থাকতো, কানেকশন না থাকতো আর কি, ওইটা কথা। তো এই ম্যাচের মধ্যে পাকিস্তান আজকে তোর টসে জিতে ব্যাটিং নিয়েছে, মানে একটা বোল্ড সিদ্ধান্ত ছিল এখানে। আর বুঝতে পেরেছি কেন নিয়েছে, সেটা হচ্ছে ওদের বোলিং স্ট্রং টিম, ওরা লাস্টে। আর টিম যেটা করেছে আমি মনে করি এটা পাকিস্তানের বেস্ট টিম, এর উপরে আর টিম হতে পারে না। কারণ হচ্ছে যা সিলেকশন করেছে, ওদের শাহিন শাহ আফ্রিদিকে ফেরত এনেছে, প্লাস হচ্ছে তোর ফাকার জামানকে ফেরত এনেছে টিমের মধ্যে। ঠিক আছে, এই টিমটা আমি মনে করি এখন স্পিনারও খারাপ ছিল না, হ্যাঁ স্পিনারও খারাপ ছিল না, খাতায় তারপরে হচ্ছে সাইম আয়ুব, আর হচ্ছে যে ফাস্ট বোলারটা এনেছে ওদের নতুন, যে ওই ছেলেটাও তোর শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নতুন ওই ছেলে। আমি মনে করি এই ফাহিম আশরাফের থেকে এই টিমটা বেস্ট আছে। ফাহিম আশরাফকে তো ইউজ করতো না এমনিতেও, কিন্তু আমি ওই যে আগে করে বললাম খাতা কলম ওরা স্ট্রং, কিন্তু বাই পারফর্ম হিসাবে না, একদম ঠুল্লা বলে। তো হ্যাঁ, ওই যে আজকে আবার বাবর আজম ব্যাটিং এ এসে আবার বাবর আজম নিয়ে কেন বলছি, 24 বলে 76 রানের একটা ইনিংস। ये तुमने कैसे बजाई? ये तो मुझे आती है। পাবলিক পেটাবে, কিস্তি মারবে। 24 বলে 25, এর এত অপমান করেছে 25, হ্যাঁ অনেক বেশি করেছে। হ্যাঁ 20 না 25 আছে আজকে 100-র উপরেই আছে। তোর কোচকে আজকে গালাত প্রুফ করেছে কিন্তু একদম, মানে ইয়েকে মাইক হাসান কি বলেছিল জানিস তো, ওদের বলছে যে বাবর আজম, পরিষ্কার কথা বলছে ও, যে বাবর আজমের স্ট্রাইক রেট তো ওপেনার হিসাবে 100 উপরে নেই, তো আমরা এখানে বাবর আজমের জন্য বেস্ট প্লেস মনে করি তোর মিডল অর্ডারে, মানে 4 নম্বরে 4 নম্বরে। Well, look, it's what the role the team requires, and Bubba's well aware of that. I think he's well aware strike rate in the power play in World Cups is less than 100, so in T20s. So clearly,
that's not a role that we think here we need. তো এখানে বেচারাকে পুরো ইউজ করলো। বেচারা বলবো আমি একবারে, আমি দেখ শোন আমার একটা কথা শোন, যত বড় প্লেয়ারই হোক টি-20তেও যে চলবে তার কোনো মানে আছে? না, তাহলে বসিয়ে অন্য কোনো প্লেয়ারও তো খেলাতে পারে। অবশ্যই। বাবার আজমকে যে টিমে রাখতেই হবে, মেন হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। হ্যাঁ, ওই পাকিস্তানের কিং বলে, হ্যাঁ। আমি জানি না কোথায় ঘন্টেকা কিং, ঘন্টেকা কিং, বাবার আজম, ঠিক আছে, এমনি ইন্ডিয়ার তোর স্পাই। তো যাই হোক, এখানে বাবার আজমের 24 বলে 25, আর একটাই প্লেয়ার খেলেছে, সেটা হচ্ছে সাহিবজাদা ফারহান, যে 45 বলে 63 রান একটা ইনিংস খেলেছে, যার জন্য পাকিস্তান 165 অবধি পৌঁছাতে পারলো। তো 283 রান হাইয়েস্ট রানে রয়েছে সাহিবজাদা ফারহানি এখন অবধি, সেটা তো বললামই। তো তারপরে যদি ইংল্যান্ডের উপরে আসি, হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক আগে হচ্ছে ভাই শাহিন শাহ আফ্রিদি কিন্তু ভাই শাহিন শাহ আফ্রিদি প্রথম বলে আউট করেছে, দুজনকেই আউট করে দিয়েছে। ফিল সল্ট প্রথম বলেই আউট। বাটলার তো ফর্মে নেই, আর 3 নম্বরে এসে বাটলার, ভাই বাটলার শেষ। বাটলারের মোটামুটি যা দেখছি আমি এই বছরই লাস্ট হচ্ছে ইয়েতে, কারণ একটা এখনো অবধি পারফরমেন্স বাটলার আসেনি, একটা 30 রানের উপরে আসেনি, হয়তো 25 রানের উপরেও হয়তো আসেনি, এটা হতে পারে। মানে ওর হাইট হিসাবে, মানে হাইট হিসাবে অসম্ভব, মানে এই মানে ওর অধা হিসাবে আর কি, ও যেভাবে ওর নিজের একটা এস্টাবলিশ করেছে চলে না, না এই পারফরমেন্স একদম চলে না। তো উইকেট পড়েছে কিন্তু ওদের, ঠিক আছে, তো বলছি। কিন্তু একটা প্লেয়ার যে হচ্ছে ক্যাপ্টেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, ও আজকে নিজেকে প্রমোট করেছে 3 নম্বরে এসে। কারণ আমি বুঝতে পেরেছি কেন করেছে প্রথমে, কারণ হচ্ছে স্পিন খেলতে পারে না। মিডল অর্ডারে যেখানে ও নামে 4-5 নম্বরে যদি নামে, ওখানে কিন্তু পাকিস্তানের স্পিন পুরো বল করবে, যার জন্য কিন্তু ওখানে নেমেছিল। কিন্তু এই ডিসিশনটাই হ্যারি ব্রুকের সব থেকে ভালো ডিসিশন হয়ে দাঁড়িয়েছে, ও একা হাতে কিন্তু সেঞ্চুরি মেরে ম্যাচ জিতিয়ে। এটাই তো ক্যাপ্টেন ভাই, যে আমি আগে এসে আমি ম্যাচটাকে ধরবো, এটাই হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন এরকম না যে পিছন দিয়ে এসে ভাই পুশ করবে, ওই কনফিডেন্সের ব্যাপার যে আমি আজকে গিয়ে আমি আমার টিমকে ম্যাচ এই হ্যারি ব্রুক একটা সময় কিন্তু আমরা টেস্ট ওডিআইতে আমরা কিন্তু তাকে চিনতাম, আজকে নিজেকে প্রুভ করেছে। আর আরেকটা রেকর্ড যেটা করেছে ক্যাপ্টেনশিপ হিসাবে এই বিশ্বকাপে, এই বিশ্বকাপ না টোটাল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সেঞ্চুরি, ক্যাপ্টেন যে সেঞ্চুরি মারলো। না ভালো খেলেছে। আর ইংল্যান্ডের কামব্যাক আমি তো বললামই আগের ম্যাচ থেকে, ডিজার্ভ টিম। ওদের এত ব্যাটসম্যানই এত রয়েছে, পাকিস্তানের মতো টিম কাকে আউট করবে তুই আমাকে বল। মানে লাস্ট উইল জ্যাক্স খেলছে কত 7 নম্বরে, হ্যাঁ উইল জ্যাক্সের পরে ওভারটার্ন রয়েছে, তারপরে জোফরা আর্চার রয়েছে, ওই তো 4 মেরে ফিনিশ করলো। তাহলে কাকে ছেড়ে কাকে আউট করবে এখানে? ইংল্যান্ডের টিমের সঙ্গে পাকিস্তানের টিম কিচ্ছু না, ধুলো একদম, পুরো একদম না। ডিজার্ভ টিম, ভালো টিম উঠেছে, আমি মনে করি বেস্ট টিমই উঠেছে। হ্যাঁ ওই তো ইংল্যান্ড প্রথম টিম হয়ে গেল যে সেমিফাইনালে উঠে গেছে। একদম কংগ্রাচুলেশনস টু ইংল্যান্ড টিম। আমরা বলেছিলাম আমাদের কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমার আন্দাজে তুই কিন্তু ইংল্যান্ডকে রাখিস, ইংল্যান্ড কিন্তু প্রথম টিম হলো, ঠিক আছে চলো। তো যাই হোক, এখানে ইংল্যান্ড আর পাকিস্তানের আলোচনা বন্ধ করছি। তারপরে যদি আমরা আসি ওয়েস্ট ইন্ডিজ টিমের উপরে, যে ওয়েস্ট ইন্ডিজ টিম হঠাৎ করে এইভাবে কিভাবে উঠে আসে, একদম প্রুভ করলো। হঠাৎ করে এইভাবে ডেঞ্জারাস টিম হয়ে গেল যে তোর কার এগেইনস্টে, জিম্বাবুয়ের এগেইনস্টে 254 রান, হ্যাঁ সেকেন্ড হাইয়েস্ট রান ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। আমি তো মনে করেছি হাইয়েস্ট রান না হয়ে যায় 200 কত 74 নয় কত 60 ছিল, 260 ছিল, 60 ছিল। তাহলে শ্রীলঙ্কা 2007 এ সেই আমরা মনে করছি ভেঙে যাবে, কিন্তু যাই হোক যে ইনিংস খেললো, আর ভাই যেই আসছে সিমরান হেটমায়ার, যেই আসছে এই কথাটাই বলবো আমি, সিমরান হেটমায়ার, ওখানে কোনো না কোনো প্লেয়ার এসে এমন ইনিংস খেলে দিয়ে আছে। ওদের তো তাও ওপেনাররা ফ্লপ রে, শেহব খেলছে একমাত্র, শেহবই খেলেছে একমাত্র ভালো। তাছাড়া ব্র্যান্ডন কিং বল, তারপরে মিডিলে একটা ব্যাটসম্যান আমি নামটা ভুলে যাচ্ছি ও বল, তাছাড়া সব মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এবার খেলছে। পাওয়াল থেকে শুরু করে অলরাউন্ডাররা, বিশেষ করে জেসন হোল্ডার, তারপরে হচ্ছে তো রোবম্যান পাওয়াল, তারপরে হচ্ছে তো রোমারিও শেপার্ড, ঠিক আছে, এরা কিন্তু মেনলি খেলছে। ও মেন প্লেয়ারটা ভুলে গেলাম আমি, সবথেকে বেশি ফর্মে, যে রেড হট ফর্মে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠ ছিল তাও আবার, হ্যাঁ মুম্বাইয়ের মাঠ ছিল, পুরো ধুয়ে দিয়েছে একদম। ওরা টপ ফর্মে চলছে একদম, যার জন্য ইন্ডিয়ার জন্য এত বেশি ভয় লাগছে কিন্তু আমাদের ওয়েস্ট ইন্ডিজের এই টিমের জন্য। देखो ये मार नहीं थी, तो ये तो हमारे लिए खेल था, ये खेल था, मार तो अब पड़ेगी। ও যেটা মেন, এর পিছনে যদি কেউ থেকে থাকে, একমাত্র প্লেয়ার, একমাত্র কোচ, একমাত্র বলা যেতে পারে, সেটা হচ্ছে ড্যারেন সামি ভাই। কেন বলতো? ও যাচ্ছি নিয়ে 2012 ক্যাপ্টেন চ্যাম্পিয়ন, 2016 ও ক্যাপ্টেন চ্যাম্পিয়ন, 2026 এসে হেড কোচের ইয়েতে আর একটা ম্যাচ জিতলে এই তোর ইয়েতে পৌঁছে যাবে। তাহলে ও তো নিজেকে প্রুভ তো করিয়েছে, কিন্তু ও মানে কোচ হওয়ার পিছনে কিন্তু অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড আছে, কিন্তু তার বদলে হচ্ছে ইন্ডিয়ার মাটিতে
ও কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমি ভাই আর কোচ ইন্ডিয়ার হিসাবে মাটিতে তো আসবো, জিতিয়েছিল হ্যাঁ ওয়ার্ল্ড কাপ। কোচ হিসাবে আসবো ভাই, করছো ক্যালমা দেখাবো। কিন্তু আরেকটা বিষয়, প্লেয়ারকে যে 11টা এক জায়গায় করা, ওরা যেহেতু অ্যাসোসিয়েট সব নেশনরা এক জায়গার মধ্যে কতগুলো দ্বীপ মিলে 11টা দ্বীপ আছে, তাহলে ওই তার দ্বীপ মধ্যে মিলিয়ে মানে সত্যি 11টা কথা। মেন দ্বীপ রয়েছে, হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ, সব প্লেয়ারদের নিয়ে এক ওয়েস্ট জায়গায় করে। ইন্ডিজে একটা হচ্ছে জাস্ট নাম, আর ওয়েস্ট ইন্ডিজ এর জন্যই এত পিছিয়ে ছিল যে ওরা মানে ইউনাইট হতে পারতো না। হ্যাঁ, হ্যাঁ, এই ড্যারেন সামি এসে যে জিনিসটা করেছে, তাই তো অবশ্যই, এই যার জন্য ভাই salute। ক্রেডিট দিতে হবে। আর ড্যারেন সামি এফেক্ট যেটা বোঝা যাচ্ছে, একটা পরিষ্কার ভাবে হ্যাঁ। বোঝা যাচ্ছে এই জিনিসটা একদম। 16 তারপরে ওদের বোলাররাও তো বল না, যে স্পিনাররা রয়েছে, গুকেশ মোটি বল, হ্যাঁ, আকিল আকিল হোসেন হোসেন, বল, হ্যাঁ। এরা প্রত্যেকে ফর্মে রয়েছে। আর তোর রোমারিও শেপার্ড তো অলরাউন্ড ফর্ম দেখাচ্ছেই। ও একটুখানি চোটের সমস্যা ছিল, ফেরত চলে এসেছে, আগের দিন দেখেইছেন নিশ্চয়ই হ্যাঁ, আপনারা। কোথায় জানি একটা সময় 2016 পর থেকে হারিয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, ওদের মধ্যে কোনো ইউনিটি ছিল না, কোনো প্লেয়ার, এমন প্লেয়ার মানে ওঠেইনি যে ওদেরকে নিয়ে গৌতম গম্ভীর একটা pushback কথা করবে। বলেছিল জানিস তো কি, হুম। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ার্ল্ড ক্রিকেট দরকার নেই, ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ল্ড ক্রিকেট দরকার নেই, ওয়ার্ল্ড ক্রিকেটকে ওয়েস্ট ইন্ডিজকে দরকার। এই আমি তো মনে করি যদি আইপিএল অকশন যদি ভাই টি20 পরে বিশ্বকাপ হতো না, প্রত্যেকটা প্লেয়ার চান্স পেতো। হ্যাঁ, সত্যি তাই, প্রত্যেকটা প্লেয়ার চান্স পেতো। মানে এই যে প্লেইং 11 যে খেলিছে এই তোর জিম্বাবুয়ের বিরুদ্ধে, পুরো পারফেক্ট বেস্ট 11 ছিল, মানে এই সারা ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, সে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা চান্স পেতো, প্রত্যেকটা। ভাগ্যিস অকশনটা পরে এখন অবধি দুটো টিমই আনবিটেন আছে, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা, 5টাই জিতেছে, 5টাই জিতেছে। আর এমনি জিত না, বড় বড় জিত সব। তোর 35 রানে, তারপরে 30 রানে, 9 উইকেটের, 42 রানের, আগের দিন 107 রানের, এরকম ভাবে ম্যাচ জিতেছে সব। তাহলে নেট রান রেটও দেখ না, প্লাস 3.80, যেখানে ইন্ডিয়ার হচ্ছে -3.80। পুরো একদম বসিয়ে দিয়েছে ওই জায়গায় সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে। না ভাই, না ওয়েস্ট ইন্ডিজের মনে ভুল বললাম আমি, ওয়েস্ট ইন্ডিজ তো ফার্স্ট। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ তো ইয়েতে ভুল বললাম আমি, ওটা সাউথ আফ্রিকা। হ্যাঁ, সাউথ আফ্রিকা মাইনাসটা ওখানে, ওটা আসছি, ওটা ইন্ডিয়ার যখন প্রসঙ্গটা আসবে তখন বলছি। ঠিক আছে, তো এটা তো ওয়েস্ট ইন্ডিজে আসছেই। আমরা ওয়েস্ট ইন্ডিজ নিয়ে এখনো কথা শেষ হয়নি, এরপরে আমরা একটা স্টেপে প্রত্যেকটা আর কি ভাগ করে বলছি আপনাদের সুবিধার জন্য, যাতে একটার মধ্যে আরেকটা ঢোকাচ্ছি না। তো ওয়েস্ট ইন্ডিজের এখানে কেন এত ভয় ধরা হচ্ছে, তার কারণ হচ্ছে বর্তমানে আমরা যদি ইন্ডিয়ার সিনারিও দেখি সেমিফাইনালে ওঠার, তাহলে কিন্তু ইন্ডিয়ার যে এই অবস্থা হবে, তুই এটা ভাবতে পেরেছিলি যখন টুর্নামেন্ট শুরু হয়? फलानी टीम जो है फलानी टीम से हार जाए तो हमारी टीम जो है ना सेमीफाइनल में पहुंच जाएगी, और फलानी टीम जड़ी है फलानी टीम को क्या कर दे तो हम लोग जो है फाइनल में। अच्छा दो यार, ए जितना कोई जितना होया। এই টিম, এই বিধ্বংসী বাঘের বাচ্চা টিম, একজন 200-250 এইভাবে মেরে যাচ্ছে। স্ট্রাইক রেট দেখ, অভিষেক শর্মা স্ট্রাইক রেট 200-250 নিচে খেলেই না। তাহলে এই 250-200 নিচে খেলছেই না। তারপরে টিম এসে, হ্যাঁ এই টিম এসে এইখানটা এসে দাঁড়াবে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। আরে কোথায় তখন ভেবেছিলাম জানিস তো, লাস্ট যে নেদারল্যান্ডের সাথে, নেদারল্যান্ড আমরা যতই করেছি 185 না সামথিং কত করেছিলাম, ওরা কিন্তু 174 নয় কত, মানে 13 রান না 17 রানে একটা হেরেছিল। তখনই বলেছিলাম ভাই কোথা না ভাই গর্বের। হ্যাঁ, ঠিক আছে, এই ম্যাচ কিন্তু 200-র উপরে ছিল। একটা এখনো পর্যন্ত ইন্ডিয়ার পিচে 200 করতে পারলো না, 4টে ম্যাচ খেলা হয়ে গেছে। তো তারপরে সেখানে আবার সাউথ আফ্রিকার সাথে তো ফুটেই গেছে। যদি আমরা বলি পরিষ্কার ভাবে, একদম ভালো করে শুনবেন, যদি ইন্ডিয়াকে যদি সেমিফাইনালে উঠতে হয়, এখানে পরিষ্কার 2-3টে ইকুয়েশন আছে যেটা মানতে হবে। এক হচ্ছে সবার প্রথমে জিম্বাবুয়ের ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ইন্ডিয়াকে জিততে হবে, দুটো ম্যাচ যেত, পরিষ্কার কোয়ালিফিকেশন একদম। আর এর সাথে কিন্তু একটা যুক্ত আছে লেঙ্গুর, মানে লেজ যুক্ত আছে, সেটা হচ্ছে এই দুটো শুধু জিতলে হবে না, সাউথ আফ্রিকাকে 26 তারিখে যে প্রথম খেলাটা আছে ইন্ডিয়ার খেলার আগে, সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এটাকে কিন্তু হারাতে হবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। সাউথ আফ্রিকাকে জিততে হবে, সাউথ আফ্রিকাকে জিততে হবে, আর ইন্ডিয়ার দুটো ম্যাচ জিততে হবে। এই হচ্ছে এখন ইকুয়েশন এসে দাঁড়াচ্ছে। তাহলে কি টিভি খুলে কি আর না হলে যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে ওই ম্যাচটা, ওয়েস্ট ইন্ডিজ তো প্লাসে পুরো চলেই যাবে একদম। তাহলে এখানে ভাই নিউজ তো জিম্বাবুয়ের সাথে কিছু না হলেও যদি প্রথম ব্যাট করে ইন্ডিয়া 250 থেকে 350 রান করতে হবে, জিম্বাবুয়েকে 100 হয় না। ঠিক আছে, এটা ভাই এটা পুরো পরের দিকে তাকিয়ে আর কি। দেখ সাউথ আফ্রিকা তো দুটো ম্যাচ, একটা ম্যাচ জিতে রয়েছে অলরেডি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি হারেও আরেকটা ম্যাচ জিতবে, জিম্বাবুয়ের সঙ্গে জিতবে, ওর নেট রান রেট একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজ কত গোয়ার হারবে, হ্যাঁ কত গোয়ার ভাবলাম কত গোয়ার হারবে। হ্যাঁ
ঠিক আছে, এখানে ভাই রান রেট আমার মনে হচ্ছে না ম্যাটার করে। না। স্পষ্ট কথা হচ্ছে সবাই একটার দিকে তাকিয়ে থাকবে 26 তারিখে, যেটা হচ্ছে প্রথম ম্যাচ। 26 তারিখ কিন্তু সবথেকে হ্যাঁ, ইম্পর্টেন্ট দুটো ম্যাচ important রয়েছে match হতে যেটা চলেছে। তাকিয়ে থাকার মতো। গ্রুপে প্রথম ম্যাচে আর কি। আমরা ইন্ডিয়ান হিসাবে বলছি, আমরা যেটা চাই সেটা হচ্ছে সাউথ আফ্রিকাকে জিততে হবে প্রথম হ্যাঁ। ম্যাচে। সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া জিম্বাবুয়ের ম্যাচে ইন্ডিয়াকে বড় ব্যবধানে জিততে হবে জিম্বাবুয়ের সাথে, যেটা ভবিষ্যতে গিয়ে আমাদের নেট রান রেটে কাজে লাগতে পারে। না, যদি সাউথ আফ্রিকা জিতে যায় তাহলে নেট রান রেটের দরকার নেই। হ্যাঁ। ঠিক আছে, প্লেন দুটো ম্যাচ জিতো, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, কোয়ালিফিকেশন। আর যদি হেরে যায়, আমি হেরে যাওয়ার কথাটাই হেরে বলছি। যায় তাহলে ভাই মানে ইকুয়েশন এমন ভাবে কঠিনতম ভাবে দাঁড়াবে না, মাথা ঘুরে যাবে। লাস্ট ম্যাচটা কেমন হবে, ওয়েস্ট ইন্ডিজকে জাস্ট জিততে হবে, আর হচ্ছে ইন্ডিয়াকে ভালো নেট রান রেটের সঙ্গে দেখা গেল এরকম 70 রান 80 রানের ইয়েতে কিন্তু জিততে হতে মানে পারে। এই যে এরকম ব্যাপার। ক্যালকুলেশন, এটা ভাই কখনো ভাবতে পারিনি। এটা হবে ইন্ডিয়ার সাথে, হ্যাঁ, ভাবতে এটা পারিনি। ইন্ডিয়ার এটা সাথে হবে। সত্যি কথা, এই ইন্ডিয়ান টিমের ভাবতে সঙ্গে এই পারিনি। জিনিসটা হবে ভাবতে পারিনি আমরা। মানে হঠাৎ করে মনে কেমন একটা হয়ে গেল। তাহলে তোর কি মনে হয় এইখানটা কি প্রবলেমটা কোথায় সেটা বল। প্রবলেম হচ্ছে প্রথম আমরা তো বেস্ট 11 নিয়ে, মানে বেস্ট না সরি 11 তো নিয়ে তো একটা ডাউট ছিল অল টাইম, মানে যখন প্রথম শুরু হয়েছিল খেলা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ইউএস এর সাথে দিয়ে যখন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু একটা আমাদের মধ্যে কনফিউশন ছিল যে একটা সময় সবাই পারফরমেন্স দোষটা এখানে কার, কোচের নাকি প্লেয়ারদের? দেখ, প্লেয়ারদের দোষ তো অবশ্যই আছে, আমি বলবো না প্লেয়ারদের দোষ আছে, যার যার তো জায়গাটা তো সলিড ছিল। ঠিক আছে, আমরা ওপেনার হিসেবে কাকে দেখতাম, অভিষেক শর্মা, আর হচ্ছে টিম তো একদম পুরো হ্যাঁ, সেট ছিল গত ঈশান কিষান। আমি সেটাই বলছি। দুখানা সিরিজের আগে থেকে কিন্তু হ্যাঁ, টিম সেট এটা ছিল, তো আমরা আমি জানতাম বলছি কি হবে। যে আমরা কিন্তু পুরো সিলেকশন হিসাবে হোক বা বেস্ট 11 হিসাবে হোক আমরা কিন্তু একদম পুরো পাক্কা ছিলাম এটাই হতে চলেছে। হ্যাঁ, তুই দেখ, কোচের দোষ আমি খুব কম মাত্রায় দেব। আমিও এই জিনিসটাই হ্যাঁ, বলতে চাইছি যে কোচ খুব করবে কম কি? মাত্রায় কোচ তো আর দেব। মাঠে কোচ নেমে তো খেলতে মাঠে পারবে নেমে খেলবে না। না, তাহলে এখানে এটাই গৌতম হচ্ছে গম্ভীরের কথা। দোষ নেই, দোষ আছে ছোট্ট দু একটা দোষ সেটা আছে, বলবো, যেমন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আগের ম্যাচটায় যেটা ওয়াশিংটন সুন্দরকে খেলালো, সুন্দরকে, অক্ষর প্যাটেলকে, হ্যাঁ, যেখানে হ্যাঁ, ভাইস ওটাই আর ক্যাপ্টেন, কি। ও এত বড় একটা প্লেয়ার হ্যাঁ। যে ফাইনাল জিতিয়েছে মানুষের তোর ইন্ডিয়াকে আগের বছর, সেরকম একটা প্লেয়ারকে বসিয়ে দিয়েছে কোনো কারণ মধ্যে, ছাড়া। হ্যাঁ। এই জিনিসটা একটু মনমানি করে, মনমানি টু করে, মাচ ব্যাস, হ্যাঁ। এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে গৌতম গম্ভীরের দোষ। তাছাড়া আমি মনে করি না সেরকম কোনো বড় দোষ, কারণ ওয়াশিংটন সুন্দরও ভালো প্লেয়ার তো এখানে না, তো এটা দোষ না, আমি কোচের দোষ মনে করি না। প্লেয়াররা ওভার কনফিডেন্ট হয়ে গেছে, আমার এই জিনিসটা সব থেকে বেশি মনে হচ্ছে যে আমরা নেমে যখন- যে কোনো হ্যাঁ, রান চেস হ্যাঁ, করতে হ্যাঁ, পারবো, যত খুশি রান বানাতে পারবো। হ্যাঁ, এরকম একটা ওটাই হয়ে ব্যাপার। আর গেছে। 300 অ্যালার্ট করে শালা স্টার স্পোর্টসে গিয়ে দিতে হয় ইয়ে করে 300 অ্যালার্ট, শালা মাথা 200 হ্যাং করতে করে পারলো না দিয়েছে। এখনো, তোর সেখানে মধ্যে 300 কথা অ্যালার্ট। হচ্ছে, দেখ যে যার মতন প্লেয়ার ভাই যে যার মতন খেলছে, কিন্তু আমার মনে হচ্ছে কোথায় ভাই কনফিডেন্স নয় ও হাই হয়ে গেছে, আর নালে ভাই কোথায় হচ্ছে কনফিডেন্স লো হয়ে গেছে। আইসিসি একটা এমন একটা ইভেন্ট যেখানে ভাই প্রেশার খুব, আরে ভাই বিরাট কোহলির মতো 2024 সালে পারফরমেন্স করতে পারেনি, কিন্তু কোচ এই যে বলি না কোচের সাপোর্ট না থাকলে কিন্তু বিরাট কোহলির মতন প্লেয়ার কিন্তু বসে যেত। হ্যাঁ, বসে ঠিক যেত আছে, তো, হ্যাঁ। 2024-এর ফাইনালে কিন্তু সে আসল খেলা দেখিয়ে দিল। কিন্তু সেটা কখন হয়েছে ভাই, পিছনে রোহিত শর্মা, ঠিক আছে, ঋষভ পান্তের মতন হাইতাবার, ঠিক আছে, প্লেয়াররা ছিল, আর এখানে কোথায় আছে দেখ, সব এক্সপিরিয়েন্স কিচ্ছু পুরোপুরি, নেই। হ্যাঁ, দু কিচ্ছু তিনজন, নেই। বুমরা হ্যাঁ। আর হচ্ছে তো হার্দিক পান্ডিয়া আর হচ্ছে তোর সূর্যা কুমার। তাহলে এছাড়া আর কোনো ভাই experience এক্সপিরিয়েন্সের player এখানে নেই। কোনো আমার মনে হচ্ছে আমি কোনো মনে নেই। করব তাও ঠিক আছে, টিম ভালো আছে, যদি পারফর্ম না করে এখানে কোচের দোষ কোচ দেওয়া কেন? যাবে না, কেউ কোচ কিছু করে দোষ না। দেওয়া যাবে না। সিলেকশনে হয়তো দোষ দিতে পারে, ঠিক আছে, এই অক্ষর প্যাটেল যে চুলকানিগুলো হয়, যে অক্ষর প্যাটেলকে বসিয়ে দিয়ে একে খেলালো, তো আমরা কিন্তু প্লেইং 11-এ আসবো, ইন্ডিয়া জিম্বাবুয়ের প্লেইং 11-এ আর আসবো। আরেকটা কথা জানিস, ব্যাটসম্যানদের সবচেয়ে বড় দোষ শর্ট সিলেকশন। হ্যাঁ, ওটাই তো বলছি, ওভার কনফিডেন্স, সিলেকশন ভাই, ওভার কনফিডেন্স, ভাই, তুমি এই কথাটা ভাই হচ্ছে ICC বেস্ট। ইভেন্ট খেলতে সবাই এখানে 100% দেবে। হ্যাঁ। এটা বাইলেটারাল সিরিজ না যে ভাই আমি 100% দেব না, তারপর আমার একটা বিগ টুর্নামেন্ট আছে, ঠিক আছে, না, এখানে এটা ওভার কিন্তু ভাই কনফিডেন্সটাই এখানে সবাই প্লেয়ারদের কাজ 100% করছে, দেবে। যে ওদের যেহেতু ফ্রি হ্যান্ড দিয়েছে, যে হ্যাঁ। মার এখনো ভাবছে আইসিসি টুর্নামেন্টে এসেও এই জিনিসটা হ্যাঁ, চলে যাবে, বোলিং কিন্তু নিয়ে যেটা চলবে কোনো না, কথা হবে না, বোলিং নিয়ে বোলিং নিয়ে আমার কোনো কোনো ইয়ে নেই, বোলিং ঠিক নিয়ে আছে, বোলিং ঠিকঠাক আছে, একদম অবশ্যই বোলিংই ঠিকঠাক তো আছে। জেতালো, এই কটা ম্যাচ হ্যাঁ। জিতলো, একটাও কিন্তু কনভিন্সিংলি জেতেনি, না। সব কুতিয়ে কোনো না কোনো জায়গায় প্রবলেম এসছে, কেউ না কেউ ওখান থেকে বার করে দিয়েছে। ঈশান কিষান পাকিস্তানের ম্যাচ, সূর্যা কুমার যাদব প্রথম ইউএস এর ম্যাচ, এরকম করে কেউ না কেউ বার করে দিয়েছে। কিন্তু আগের ম্যাচে তাও তুই আগের ম্যাচেও ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচের উপরে যদি আমরা আসি, বুমরা একমাত্র বোলার
প্লাস হচ্ছে তো বুমরা যে 3 ওভারে 15 রান দিয়ে 3 উইকেট, 4 ওভারে 15 রান দিয়ে 3 উইকেট নিয়ে গেছে, বোলাররাই কিন্তু পারফর্ম করেছে। সেটাই তো হার্দিক বলছি। পান্ডিয়ার ওই একটা ওভার যদি আমরা বাদ দিই 20 রানের ওভারটা, তাহলে কিন্তু বোলারটা ভালো বল করে গেছে 165 সেটাই তো ভাবছি ভাই, 165 রান বলে আজ পর্যন্ত ভাই শুধু বিরাট কোহলি ছাড়া কেউ করতে 160 এর উপরে কেউ এখনো অব্দি চেজই করতে পারেনি বিরাট কোহলি ছাড়া। ভাবা যায় তাহলে মানে সেই সাউথ আফ্রিকার সাথেও প্রথম, তারপরে আসলো সেই পাকিস্তান, তারপরে সেই ওই মেলবন্ডে যে পাকিস্তান 161 যে লাস্ট ডে, তাও নট আউট ছিল 82 না 83 নট আউট ছিল। তা এই ধরনের প্লেয়ার ভাই কবে আসবে, দায়িত্ব কবে নেবে? হয়েছে তো অনেক তো হয়েছে। এবার তুমি যদি জিম্বাবু আর হচ্ছে তোর ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো ম্যাচে চান্স আছে, যদি না তবে আমরা ঠিক আছে বাদ দে, এসব বাদ দে, আমরা পজিটিভলি নিচ্ছি। ঠিক আছে, টিম তো ভালো ছিল, টিম ভালো আছে, একটা ম্যাচ হারাতে এত প্যানিক করে লাভ নেই। আমি বলবো যে দেখ পজিটিভলি নি, আমরা এগোই এইভাবে, আর দুটো ম্যাচই তো জিততে হবে। এই টিমের কাছে এই দুটো ম্যাচ জেতা কোনো ব্যাপার হলো না? যবে জিততে হবে, আরেকটা কথা, যদি জিততে হবে কিছু চেঞ্জেস ভাই, চেঞ্জেস যেগুলো আসবে আমরা সেটার উপরে আসছি। আসা দরকার। হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচে প্লেইং 11-এ কি চেঞ্জ হতে পারে? সঞ্জু স্যামসন কি ঢুকছে নাকি ঢুকছে না? আমাদের বেস্ট প্লেইং 11 কি হতে পারে, আমরা সেটাই তুলে ধরবো আপনাদের কাছে এখন। তো সবার প্রথমে টিম সিলেকশন নিয়ে যদি বলা হয়, তুই কি চেঞ্জেস দেখছিস এই টিমের মধ্যে বল? প্রথম চেঞ্জ হচ্ছে, আমি জানি না সঞ্জু স্যামসং 100% এখানে ভাই ডিজার্ভ করে। এক্সট্রা বোলার কি নেওয়া দরকার? এক্সট্রা বলার আমি মনে করি না এক্সট্রা বলার এখানে কোনো ইনক্লুড হবে। আমার মনে হচ্ছে ডাইরেক্ট রিপ্লেস ওয়াশিংটন সুন্দরকে হটাও, আর ভাই আকসার প্যাটেলকে ঢোকা। বাপু ভাই কামাল মানে শুধু কামালের জন্য বাপু আছে, ঠিক আছে। আর আরেকটা কথা, সঞ্জু স্যামসংকে ঢোকাও। আমার মনে হয় তো তিলক বার্মাকে এখান থেকে, হ্যাঁ দেখ দুরকম জিনিস হতে পারে। একটা হচ্ছে তোর ওয়াশিংটন সুন্দর আর হচ্ছে আকসার প্যাটেল দুজনে রিঙ্কু সিং এর জায়গায় চলে আসুক, মানে রিঙ্কু সিং ওখানে বসে যাবে, আর হচ্ছে তোর রিঙ্কু সিং এর জায়গায় হচ্ছে তোর ওয়াশিংটন সুন্দর চলে আসবে, দুখানা কিন্তু স্পিনার পেয়ে যাবে। রিঙ্কু সিং এর যখন কথাটা উঠলি, এক ছোট্ট করে আমরা একটু আলোচনা করি, রিঙ্কু সিং এর সাথে কি হলো এই বিশ্বকাপটা, কি হলো? মজাক হলো ভাই। একবারও এরকম যায়নি যে 20টা বল পেয়েছে, এতগুলো সুযোগ ছিল 4 নম্বরে 5 নম্বরে খেলানোর, একটা ম্যাচও খেলানোর। এবার কি হবে বলতো? এবার বসিয়ে দেবে। তার মানে কি বলবে যে বিশ্বকাপ ওর একদম ফালতু গেছে, ফেলিয়ার। তাহলে ওকে ভাই তাহলে ইউজ করতে পারলো না এখানটায়। আমার যেখানে আগে ওয়াশিংটন সুন্দরকে আগে নামাচ্ছে এখানে। তো আমরা টিমের উপরে আসি, টিমটা নিয়ে যেটা বলছিলাম, যে একটা অপশন আছে, এক হচ্ছে ওইদিকে তোর রিঙ্কু সিং এর জায়গায় রিঙ্কু সিং। আর একটা খবর বলে দিই, রিঙ্কু সিং এর বাবার কিন্তু শরীর ভালো নেই, ও হসপিটাল ভিজিট করতে গেছে, টিমে হয়তো ফেরত চলে আসবে, এটা বলছি না যে মিস করে যাবে। তো রিঙ্কু সিং এর জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলতে পারে। তার কারণ হচ্ছে ওয়াশিংটন সুন্দর আকসার প্যাটেল দুজনেই খেলবে। তার কারণে তাহলে 7-8-এ ওয়াশিংটন সুন্দর আর আকসার প্যাটেল, কারণ হচ্ছে চেন্নাইয়ের মাঠে খেলা। চেন্নাইয়ের মাঠে আমরা আগে দেখতাম যে স্পিনার কাজ করে, স্পিনার ফ্রেন্ডলি, ফাস্ট বোলার থেকে স্পিনার ফ্রেন্ডলি, কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, ব্যাটসম্যানরা এসে করে, তো ডমিনেট করে, এখন 200 রান হয় এই মাঠের মধ্যে। তো এই একটা চেঞ্জ হতে পারে। আর হচ্ছে যদি আর বলা হয় যে তোর, আমি যেটা মনে করি এইখানটায় বেস্ট হবে, যেটা আমাদের প্লেইং 11 এটা বলতে পারেন যে আমাদের তরফ থেকে যেটা আমরা বানিয়েছি, প্রথমে আসছে হচ্ছে অভিষেক শর্মা, আর হচ্ছে তোর মানে আমরা আবার অভিষেক শর্মাকে ব্যাক করছি, আমরা ব্যাক করছি। অভিষেক শর্মা, তার সঙ্গে সঞ্জু আর ঈশান কিষান, এই দুজন থাকছে। তারপরে 3 নম্বরে কিন্তু তিলক বর্মাকে ড্রপ করছি, করে সঞ্জু স্যামসনকে আনছি, কারণ চেন্নাইয়ের মাঠ, ও অলরেডি ওইখানে তোর সাউথ ইন্ডিয়ান ছেলে, প্লাস এই মাঠ হচ্ছে নেই, IPL এ খেলা অভ্যাস, যেটা তিলক বর্মারও আছে, আমি সেটা বলছি না, কিন্তু সঞ্জু স্যামসনের স্ট্রাইক রেট কিন্তু অনেক বেশি, যেটা এই মাঠের দরকার। আর চেন্নাইয়ের মাঠে সব 180 রানের উপরেই হয়েছে, যে কটা ম্যাচ হয়েছে এখানে। তো সঞ্জু স্যামসন 3-এ, 4-এ সূর্যকুমার যাদব চলে আসলো, 5-এ হচ্ছে তোর শিবম দুবেকে খেলাচ্ছে এখন, যেহেতু শিবম দুবে 5-এ, 6-এ হার্দিক পান্ডিয়া, 7টা নিয়ে একটু কনফিউশন হতে পারে, কারণ হয় রিঙ্কু সিং আর নাহলে ওয়াশিংটন সুন্দর। আমরা এখানে দুটো টিমই দেখাচ্ছি, আমরা কি হতে পারে না হতে পারে। যদি মনে করে একটা স্পিনার আসবে, যেটা হচ্ছে এটা পিচ বুঝে হয়তো খেলাবে, চেপাকে খেলাতে পারে। তো 8 নম্বরে আকসার প্যাটেল, আর 9, 10, 11 যা ছিল আমাদের বরুণ চক্রবর্তী, বুমরা, আর হচ্ছে তোর আশিস সিং। বলার নিয়ে এখানে চেঞ্জেস হবে না। এইটা কিন্তু আমাদের ফাইনাল 11। আপনারাও জানাবেন আপনাদের কি হতে পারে এখানে, আমাদের চেঞ্জেস গুলো ভালো লাগছে কিনা আপনাদের।
আর ইন্ডিয়ান টিমও কিন্তু এটা ভাবতেও পারে, এই জিনিসটা ভাবতে পারে। আর সঞ্জু স্যামসনের টিমে ঢোকার স্ট্রং রিপোর্ট পাওয়া যাচ্ছে যে সঞ্জু স্যামসন কিন্তু চেঞ্জ হবেই পরের ম্যাচে, চেঞ্জ হবে। এবার সঞ্জু স্যামসন ঢুকবে না ঢুকবে সেটা আমরা পরের ম্যাচে আসলে দেখতে পারবো। আর এটা হচ্ছে আমাদের টিম ছিল, আপনাদেরটা কমেন্ট করে জানাবেন। দেখ আরেকটা কথা যেটা লাস্ট বলছি, আমাকে ওই তো জিম্বাবুয়ের সাথে বড় ব্যবধানে জিততে হবে ব্যাস, এইটা নিয়ে ভাই এটা এখন সবার প্রথমে এখন প্রায়োরিটি এটা, জিম্বাবুয়ের সাথে বড় ব্যবধানে। But that's simply not possible. Why isn't it possible? It's just not. Why not, you stupid bastard? ব্যাট করো বড় টার্গেট দাও, 210 ফর এরকম টার্গেট রাখো। আর হচ্ছে চেন্নাইয়ের মাঠে খেলা, চেন্নাইয়ের মাঠে 210 এখন হয় আরামসে, ঠিক আছে? তো এরকম রেখে মোটামুটি ওদের 120 এরকমে গোটানোর চেষ্টা করতে হবে। এরকম প্ল্যান নিয়ে সব শুধরে নাও, 250 প্ল্যান নিয়ে নামলে কিন্তু 200 হবে না, 210 টার্গেট নিয়ে নামো, সেখানে 220 হতে পারে, চান্স থাকে। এটা কিন্তু সাইকোলজি, এটা একটা। তো এইভাবে আমি মনে করি স্ট্র্যাটেজি এরকমই করা উচিত ইন্ডিয়ার। আর তো ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ম্যাচ হতেই চলেছে 26 তারিখে, সেরা একটা ম্যাচের মধ্যে একটা হতে চলেছে। মানে ওদিনকে প্রথমে বোঝা যাবে যে ইন্ডিয়ার মানে কতটা ভাগ্য আছে। সবাই আমরা একটু রিল্যাক্স করছি কারণ সাউথ আফ্রিকা বেশি খতরনাক টিম আরো লাগছে, যার জন্য আমরা একটু রিল্যাক্স করছি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কোনো ভরসা নেই, ওরা যেরকম এখন ফর্মের মধ্যে রয়েছে আর যেরকম এটা মানে কি বলবো, এটা মানে চিয়ারফুলনেস ওদের মধ্যে দেখা যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু মানে প্রত্যেকটা খতরনাক হয়ে দাঁড়িয়েছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ফর্মে রয়েছে। হ্যাঁ, আর ওদিকে তোর আর যদি নিউজের কথা বলি আমরা, তোর লখনৌ সুপার জায়ান্টসের নতুন লোগো লঞ্চ করে দিয়েছে, ঠিক আছে? ভালো লাগছে বেশ, হাতি দিয়ে লোগোটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, এটা আছে। আর হচ্ছে তোর চলছে রঞ্জি ট্রফির ফাইনাল চলছে, জম্মু কাশ্মীর আর হচ্ছে কর্ণাটক, জম্মু কাশ্মীর প্রথম উঠলো, আকিব নাবিদার সেই প্লেয়ার। কর্ণাটকের কথা মনে পড়াতে কেএল রাহুলের ভাই ফর্ম, না সত্যি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। হ্যাঁ, আর জম্মু কাশ্মীর আকিব নাবিদার, তারপর আব্দুল সামাদ। আকিব নাবিদার একটা পোস্ট দেখছিলাম, নেক্সট টেস্ট সিরিজে চান্স না পেয়ে থাকে ইন্ডিয়া হয়ে, একটা পোস্ট দেখছিলাম, দরজা বিসিসিআই দরজা বলছে আমাকে যাবে। হ্যাঁ, না কটা উইকেট পেয়েছে এই রঞ্জি সিজনে, প্লাস আগের বারও। তাহলে দরকার মানে কেউ পাবে, কেউ আটকাতে পারবে না, এমন ফর্মে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারাও জানাবেন আপনাদের প্লেইং 11 কি হতে পারে, আপনাদের থট জানান যে ইন্ডিয়ার সিনারিও কি, আর হচ্ছে ইন্ডিয়ার এই অবস্থার জন্য কারা দায়ী, আপনারা তো বলবেন, কমেন্ট করুন। ভালো লাগে এই জিনিসগুলো পড়তে, আর আপনাদের থটগুলো ভালো লাগে যে আপনারা কমেন্ট করে জানান। তো আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি। আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, একবার নোটিফিকেশন বেলটা দাবিয়ে দেবেন। আমরা কিন্তু এরকম ভিডিও রেগুলার নিয়ে আসছি, আমরা বারবার বলি। হ্যাঁ, ম্যাচের রিভিউ নিয়ে আসছি, এবং আলাদা ম্যাচ ছাড়াও যদি অন্যান্য টপিক থেকে থাকে আমরা কিন্তু সবকিছু কভার করে দিচ্ছি ভিডিওর মধ্যে। আর সাবস্ক্রাইবারও কিন্তু আমাদের যারা ভিডিও ওয়াচ করছে একদম সাবস্ক্রাইব করছে না, আপনারা এই জিনিসটা আগে করুন, সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুই, গুড বাই।